তাহলে তুমি কি আমাকে মেনে নিয়েছো? সর্দার, তুমি এত সহজে আমার মতো সুন্দরীকে বিয়ে করতে পারবে, এটা তুমি ভাবলে কি করে? কুলসুম, তোমার এই কথার মানে কি? তুমি আমার বাবাকে টাকা দিচ্ছ, জমি দিচ্ছ, তাতে আমার বাবার লাভ হবে, কিন্তু আমার লাভ কি হবে? তোমার মতো এক বুড়ো বেটাকে আমি কেন বিয়ে করব? তাহলে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? তোমার 6 তলা বাড়িটা চাই, আর দক্ষিণ পাড়ার 10 বিঘা জমি। সর্দার অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? এত কিছু তোমাকে দিতে হবে? আমাকেই তো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি তোমার সম্পত্তি দিতে কৃপণতা করছো কেন? এক হাতে দলিলের কাগজপত্র আমার হাতে দিবে, অন্য হাতে আমি সাইন করে তোমাকে বিয়ে করব। আর যদি আমার শর্তে রাজি না হও, তাহলে আমি তোমাকে বিয়ে করব না। সর্দার টেনশনে পড়ে গেল। এটা তার মান সম্মানের প্রশ্ন, কারণ জাহানারা সহ সবাই জানে কুলসুমকে সে বিয়ে করবে। এখন যদি বিয়ে করতে না পারে, তখন তো মান সম্মান থাকবে না। তাই ভেবে চিন্তে বলল, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। এখন তোমার একটু হাতটা ধরি, আমার সবকিছুই তুমি ধরবে, তবে বিয়ের আগে নয়, বিয়ের পর বাসর রাতে। বলে রহস্যময় একটা হাসি হেসে কুলসুম তার বাড়ির দিকে চলে গেল। সর্দারও খুশি মনে তার বাড়ির দিকে চলে গেল। রাতে সোবান সর্দার ভাত খাচ্ছে। জাহানারা বেগম পাশের চেয়ারে বসে বলল, তাহলে শেষ পর্যন্ত কুলসুমকে বিয়ে করছো? তুমি তো আর আমার দাবি মানলে না, তাই বাধ্য হয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিলাম। আসলে আমার মাথায় ধরে না, কুলসুমের মতো এত অল্প বয়সী যুবতী একটা মেয়ে তোমাকে বিয়ে করতে কেন রাজি হলো। তোমার মাথায় যেটা ধরে সেটা নিয়ে চিন্তা করো। কুলসুম কেন আমাকে বিয়ে করতে রাজি হয়েছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো মাঝপথে তরি ডুবানো পাবলিক, যার কারণে আগের দুটো বউই ভেগেছে। এবার যদি কুলসুমও ভাগে, কুডাক ডাকবে না। আমার মন বলছে কুলসুমকে নিয়ে আমি সুখে থাকবো। ওর গর্ভেই আমার বংশ আলো করে ফুটফুটে একটা ছেলে সন্তান হবে। ডেট ওভার হয়ে গেছে, চাইলেই সবকিছু সম্ভব নয়। তবুও তোমাকে আমি ছোট্ট একটা পরামর্শ দেই, তুমি হারবাল চিকিৎসকের শরণাপন্ন হতে পারো। জাহানারা বেগম, বাসর রাত শেষে সকাল হলে কুলসুম তোমার শরণাপন্ন হবে, ব্যথায় কাতরাবে। আমার মতো বাহাদুর পালোয়ানকে সবাই সহ্য করতে পারে না। জাহানারা বেগম যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সোবহান সর্দারের কথা শুনে। দুদিন পর কুলসুমকে বউ সাজিয়ে সুবহান সর্দার শেরওয়ানি পরে বাসার ভেতরে প্রবেশ করলো। সাথে মিষ্টি নিয়ে হাসতে হাসতে প্রবেশ করলো তাহের মোল্লা। জাহানারা বেগম সামনে দাঁড়িয়ে বলল, পৃথিবীতে এটাই মনে হয় প্রথম মেয়ার মেয়ের জামাইয়ের সাথে শ্বশুরও তার মেয়ের জামাইয়ের বাড়িতে এসেছে। তাহের মোল্লা হাসতে হাসতে বলল, চাচি আম্মা, আপনাকে মিষ্টি মুখ করানোর জন্য আমি এসেছি। তা তালেব, মিষ্টি কি তোমার টাকা দিয়ে কিনেছো নাকি তোমার জামাইয়ের টাকা দিয়ে কিনেছো? কুলসুম একটু রাগান্বিত হয়ে বলল, ওগো দেখো না, তোমার বড় বউ আমার বাবাকে কেমন জানি অপমান করছে। জাহানারা, তুমি আমার শ্বশুর আব্বার সাথে এভাবে কথা বলছো কেন? সে তো তোমার মুরব্বী। কথা সত্য, এখন সে আমার শ্বশুর হলে আমার তো মুরব্বী হয়। তা মুরব্বী সাহেব, ড্রয়িং রুমে বসুন, বসে শ্বশুর জামাই কথা বলতে থাকুন, আমি নতুন বউ নিয়ে বাসার ভেতরে যাই। তাহের হাসি মুখে বলল, ঠিক আছে চাচি আম্মা। শ্বশুর জামাই ড্রয়িং রুমের ভেতরে চলে গেল। জাহানারা বেগম কুলসুমকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। বাসর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই সুবহান সর্দারের চোখ যেন কপালে উঠল। সে দেখতে পেল নববধূ কুলসুমের পাশে বর্ষে বসে আছে রফিক। দৌড়ে বিছানার কাছে চলে গেল। বিছানার কাছে আসতেই তাকে দেখে কুলসুম ও রফিক হা করে হাসছে। সর্দার রাগান্বিত হয়ে বলল, রফিক, তোর এত বড় সাহস, তুই আমার বাসর ঘরে ঢুকেছিস? রফিক মুচকি হেসে বলল, দাদা, তুমি এসব কি বলছো? তোমার বাসর ঘর মানে কি? তুমি নিজে পাশে বসে আমাদের বিয়ের সাক্ষী হলে, আমার সাথে কুলসুমের বিয়ে দিলে,